হ্যাঁ সোনা, বলো। এতক্ষণে মনে পড়লো আমার কথা? বড়দের সামনে এমন সম্বোধনের লজ্জায় কুঁকড়ে গেল শখ। বড়রাও মুখ এদিক ওদিক করলেন। তখন আহনাফের বাবা ফোন নিয়ে বললেন, সমস্যা কি তোমার? আমাদের কারো কল ধরছো না কেন? কেন ধরছি না ভালো করে জানো। যাই হোক, তোমরা এখানে কেন হঠাৎ? যাদের বাড়ির মেয়েকে নিয়ে এত সমস্যা, তাদের জানাতে হবে না পুরো ঘটনা? না, বাসায় যাও। এ কথা আগে ভাবা উচিত ছিল। কথা বাড়িও না বাবা, বাসায় যাও। ওনাদের বাবা ছেলের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন সারাফাত চৌধুরী। শাওয়ান চৌধুরীর কপালেও চিন্তার ভাঁজ। শুদ্ধ দুই হাত পেছনে মুড়ে রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বোঝার চেষ্টা করছে মূল ঘটনা। কথার শুরুটা মোটেও পছন্দ হয়নি তার। এরা বাবা ও ছেলে উল্টাপাল্টা কিছু বললে আজ ধোলাই দিতে খামতি রাখবে না সে। পেট পুড়ে ধোলাই খাইয়ে এরপর বাসায় পাঠাবে। তার আবার অহেতুক পায়তারা সহ্য হয় না। তখন ভেজা চুল মুছতে মুছতে দ্রুত পায়ে সায়ন নেমে এলো। তার গলায় ঝোলানো হালকা আকাশি রঙের তোয়ালে, পরনে মেরুন টি শার্ট ও কালো ট্রাউজার। সিঁড়ি বেয়ে নামতে নামতে চোখাচোখি হলো স্বর্ণের সাথে। তাকে অসময়ে গোসল করতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সে। সায়ন গা ঘেঁষে দাঁড়ালো একদম স্বর্ণের পাশাপাশি। বাকিরা আহনাফের কথা শোনার মগ্ন। তখন স্বর্ণ কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, অসময়ে গোসল করলে কেন? কোনো কথা বলবি না বেয়াদব। বিয়ে করতে বলি করিস না কেন? তাহলে স্বপ্নে আসিস কেন? দূরে যা, যা বলছি। স্বর্ণদার কথার আগা মাথা কিছুই বুঝল না। ওদিকে আহনাফের বাবা পারছে না ছেলেকে দুই থাপ্পড় দিতে। তখন সারাফাত চৌধুরী গলা খাঁকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর নিজে কথা বলার জন্য হাত বাড়িয়ে ফোন চাইলেন। আহনাফের বাবা ফোন এগিয়ে দিলে সারাফাত চৌধুরী স্বভাবসুলভ শুরু গুরু গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে আহনাফ, কোনো সমস্যা? হঠাৎ ওনাকে দেখে আহনাফ ভ্যাবাচাকা খেয়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে সালাম দিল। সারাফাত চৌধুরী বাড়তি কথায় না গিয়ে আসল প্রসঙ্গে কথা তুললেন। সরাসরি জানতে চাইলেন এসবের মানে কি। শখ কিছু করেছে কিংবা অন্য কিছু? আহনাফ মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর নিঃশব্দে শ্বাস টেনে বুকে সাহস নিয়ে স্পষ্ট স্বরে জানালো, আঙ্কেল, বিয়ে ডেটটা এগিয়ে আনা যায় না? কেন? 1.5 বছর আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু শখের পড়া। জবাবে কিছু বলতে গিয়েও থেমে গেলেন সারাফত চৌধুরী। অনুধাবন করার চেষ্টা করলেন ছেলেটার ব্যাকুলতা, কাতরতা। এ বয়স, এ সময় এই উপলব্ধির সাথে পরিচিত তিনি। আজ বয়স বেড়েছে, চুলে দুই একটা পাক ধরেছে, মানে এই না অনুভূতিরাও লোপ পেয়েছে। মনে মনে কিছু একটা ভেবে উনি ফোন দিয়ে দৃষ্টি সরিয়ে সরাসরি শখকে শুধালেন, মা, তোমার কি মতামত? বিয়ের ডেট কি এগিয়ে আনবো? শখ আমতা আমতা করে ওড়নার একটা কোণা শক্ত করে চেপে ধরেছে। সত্যি বলতে সে জানে আহনাফ কেন এমন করছে। আসলে সে শখকে ছাড়া থাকতে পারছে না। তার একটা দিন একটা বছর মনে হচ্ছে। 1.5 বছর তার কাছে নাকি 1.5 যুগের সমান। এই দূরত্ব না ঘোচালে সে পাগল হয়ে যাবে। তার একটাই অভিযোগ, চৌধুরী বাড়ির বড় কন্যা দিনকে দিন তাকে পাগল বানিয়ে দিচ্ছে। ফোনের অপর পাশে থেকে চুপ করে শুনছে আহনাফ। সে এক মনে
আল্লাহকে ডেকে যাচ্ছে। হাতে শখ, যাতে শখ মুখ ফুটে তার সম্মতি জানায়। শরাফত চৌধুরীও দেখছে আহনাফের অস্থিরতা আর শখের নির্লিপ্ততা। তখন সায়ন মুখ খুলল, আহনাফের উদ্দেশ্যে বলল, ডেট এগোবো ঠিক আছে, কিন্তু শখের পড়াশোনার কথা আগে ভাবতে হবে। এতদিন এত কষ্ট করে তীরে এসে তড়ি ডোবানো যাবে না। গার্ডিয়ান হিসেবে তোমাকেও তো বুঝতে হবে আহনাফ, ডাক্তারি পেশাকে অন্যের সাথে গলিয়ে ফেললে চলবে না। এ কথা শুনে আহনাফের মুখটা মলিন হয়ে গেল। এবার শাওন চৌধুরী বললেন, আবার কবে দেশে ফিরবে বাবা? 3 মাস পর। তুমি কি 3 মাস পর বিয়ের অনুষ্ঠান সারতে চাচ্ছ? জি আঙ্কেল। শখকেও নিয়ে যাবে? জি, আমি 3 মাসে সব ব্যবস্থা করে ফেলব। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে তো পড়াশোনায় ব্যাড ইফেক্ট পড়বে। আমি আছি, সব সামলে নেব ইনশাল্লাহ। এই পর্যায়ে আহনাফের বাবা প্রচণ্ড বিরক্ত হলেন। ধমকে উঠে ছেলেকে বললেন, এবার কিন্তু বাড়াবাড়ি করছো আহনাফ। হুট করে দেশ ছেড়ে, আপন মানুষ ছেড়ে পড়াশোনায় এফেক্ট পড়বে, এটা তো ভুল বলেননি ওনারা। বারণ শুনছো না কেন? সমস্যা কি তোমার? ওনার ধমকে থমকে গেল ড্রয়িং রুম। শখ নীরবে কাঁদতে লাগলো। তবুও আহনাফ দমল না। সে মলিন মুখে জবাব দিল, ওকে ছাড়া আমার উপরেও খুব বাজে ইফেক্ট পড়ছে বাবা। এই আমিটা দিন দিন বড্ড বেশি এলোমেলো হয়ে যাচ্ছি। বউ আমার, বিয়েও করবো আমি, তাহলে আগে করলে সমস্যা কি? ওকে আজ হলেও আমার কাছে আসতে হবে, কাল হলেও। তাহলে আগে পিছের হিসেব করে কি লাভ? নিজেদের কথা সাইডে রেখে আমার কথাটাও ভাবো তোমরা, প্লিজ। থমকে গেল সবাই। কথা হারিয়ে গেল। একটা ছেলে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে প্রিয় মানুষটাকে কাতর সুরে চাইতে পারে, আপন করার আকুলতা জানাতে পারে? আহনাফের কথায় শখের বুক পাঁজর ভেঙে এলো। বলা বাহুল্য, এই কদিনে মানুষটার প্রতি তারও মায়া পড়ে গেছে। একটু একটু করে ভালোবাসতে শিখেছে। সেও চায় মানুষটাকে। শখকে কাঁদতে দেখে সবাই মুখ চাওয়াচাই করল। তখন শুদ্ধ এগিয়ে এসে বসল বোনের পাশে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহনাফ শুদ্ধকে দেখে সালাম দিল। শুদ্ধ জবাব নিয়ে বাড়তি কথায় না গিয়ে সরাসরি শখের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আহনাফ স্পষ্টভাবে তোকে চাইছে, এবার বল তুই কি চাস? মুখ খোল, জবাব দে। রাজি থাকলে জানা, না থাকলেও প্রয়োজনে আহনাফকে ক্যান্সেল করে দেব। পৃথিবীতে ভালো ছেলের অভাব নেই। এই কথা শুনে শখ যেন আঁতকে উঠল। ভেজা চোখ দুটো তুলে তাকালো ভাইয়ের দিকে। আহনাফকে ভালোবেসে ফেলেছে। পরিস্থিতি যা, এখন মুখে কিছু বলতে হবে, কিন্তু কিভাবে বলবে? সেও রাজি। 3 মাস পর বিয়ে হলেও তার সমস্যা নেই। বোনের চুপ থাকতে দেখে শুদ্ধ বলল, তাহলে বাদ? আমার কোনো সমস্যা নেই ভাইয়া। তাহলে 3 মাস পরেই? হুম। তখন শাওন চৌধুরী কথা ধরলেন, কিন্তু তার পড়াশোনা? এই কথার জবাব শখের দেওয়া হলো না, কারণ আহনাফের চোখে চোখ রেখে শুধু পুনরায় তাকে জিজ্ঞাসা করে বসল, শখের পড়াশোনা নিয়ে তোমার আপত্তি আছে? না ভাইয়া। ভেবে বলছো? জি ভাইয়া। ভালোবাসলে ভালোবাসার মানুষের চাওয়া পাওয়াকেও ভালোবাসতে হয়, খেয়াল রাখতে হয়। তার ভালো মন্দ সকল সমস্যার সমাধানদাতা হতে হয়। আশা করি তুমিও তাই হবে। এটুকু বলেই সে মেজ চাচুর দিকে তাকালো। ওনার বলা কথার জবাবে বলল,
বিয়ের পরেও মেয়েদের পড়াশোনা হয়, শুধু প্রয়োজন হয় নিজের চেষ্টা আর আপনজনদের সাপোর্ট। নিজের স্বপ্ন পূরণ করতে এই দুটোই যথেষ্ট। তাছাড়া বিয়ের পর আহনাফ যদি শখের পড়াশোনায় সামান্যতর বাধার কারণ হয়, আমি কথা দিচ্ছি বোন রাখবো না ওর কাছে। কারণ ওকে মনে রাখতে হবে সে চৌধুরীদের সম্পত্তি নয়, স্বয়ং চৌধুরীদের কলিজা নিয়ে যাচ্ছে। যাকে তাকে অমূল্য রত্ন আমরা দেব না, যাকে দেবে তাকে অবশ্যই যোগ্য হতে হবে। কতটুকু যোগ্য কথাই নয়, কাজে করে দেখাতে হবে। সুধর প্রতিটা শব্দের ভার বুঝতে বাকি রইল না কারো। এটা যেন ঠান্ডা মাথায় শীতল কণ্ঠে হুমকি। এরপর আহনাফের কথা অনুযায়ী 3 মাস পর বিয়ের ডেট ঠিক করা হলো। গুমট পরিবেশ কাটাতে সকলে অন্য প্রসঙ্গে কথা তুলল। আহনাফও হাঁপ ছেড়ে খুশি মনে কল কাটল। এরপর আর কিছুক্ষণ থেকে আহনাফের বাবা মা বিদায় নিলেন। শখ চলে গেল নিজের রুমে। একে একে ড্রয়িং রুম ফাঁকা হতেই সায়নের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে না, সে যাবে স্বর্ণের রুমে। কারণ পাজিটা তাকে বিয়ে করতে চায় না, অথচ স্বপ্নে সে কী সব করে যায়। কেন করে এসব, এর জবাব তাকে দিতেই হবে। না দিলে চড়িয়ে দাঁত ফেলে দেবে বেয়াদবটার। কিন্তু সে যাওয়ার আগেই শুধু পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বাগানে যাও, কেউ তোমাকে ডাকছে। এ কথা বলে শুধু রুমে চলে গেল। সায়ন ভেবেছে স্বর্ণ বোধ হয়, তাই সেও পা বাড়ালো বাগানের দিকে। কিন্তু গিয়ে কাউকে দেখল না। খুঁজল এদিক ওদিক। হঠাৎ কারো কান্নার শব্দে আর একটু এগিয়ে যেতেই কান্নার শব্দ তীব্র হলো। ভালো করে খেয়াল করে দেখল স্বর্ণ নয়, শীতল গাছের উপর বসে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। গাছের নিচে কাঁটা বিছিয়ে রাখা। তাকে দেখা মাত্রই সায়ন বিচলিত হয়ে বলল, এ কি কাণ্ড, এখানে কেন তুই? আর এভাবে কাঁটা বিছিয়ে রাখা কেন? ওই কুত্তা বিছিয়েছে। কুত্তা? কুত্তা ভাবে কাঁটা বিছিয়েছে? বলিস কি? এ দেখি ডিজিটাল কুত্তা। একে তো জাদুঘরে রেখে আসা উচিত, সেই সাথে নামকরণ করা উচিত কাঁটা বিছানা কুত্তা। অন্য সময় হলে সায়নের কথা শুনে শীতল খিলখিল করে হাসত, কিন্তু এখন মোটেও হাসতে ইচ্ছে করছে না তার। তাই নাক টেনে ফোঁপাতে ফোঁপাতে জবাব দিল, এই কুত্তা সেই কুত্তা নয়, এটা মানুষ কুত্তা। মানুষ আবার কুত্তা হয় কিভাবে? কি বলছিস পাগলের মতো? কাঁটা সরাই, নেমে আয় দেখি। এ কথা বলে সায়ন একে একে কাঁটাগুলো সরালে শীতল গাছ থেকে নেমে এলো। কোমরে গুঁজে রাখা ওড়নাটা ঠিকঠাক করে ধপাধপ পা ফেলে ছুটল বাড়ির ভেতর। দৌড়ে সিঁড়ি দিয়ে চলে গেল শুদ্ধর রুমে। ভেজিয়ে রাখা দরজা খুলে দেখল শুদ্ধ খালি গায়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে রাগে ফসফস করে কোনো মতে নিজেকে সামলে তার রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে মাথাতে পানিও দিল। তারপর ভেজা চুল মুছে ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর। খানিকক্ষণ পরে মাগরিবের আজান দিল। সন্ধ্যার নাস্তা করার জন্য সিরাত সবাইকে ডাকছে, সেও গেল। সায়ন বাদে একে একে সবাই হাজির হয়েছে। শুদ্ধ কোথাও যাবে বোধহয়, রেডি হয়ে নিচে নেমেছে। শীতল তাকে দেখা মাত্র থমথমে মুখে সোফা ছেড়ে মেঝেতে বিছানো কার্পেটের উপর বসল। তারপর এক হাত বাড়িয়ে ট্রে থেকে হালিমের বাটি হাতে তুলে নিল। শুদ্ধ এসে বসেছে পাশের সোফায়। শীতল গরম হালিম মুখে দিতেই ছ্যাঁকা খেয়ে উফ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ ভ্রু কুঁচকে কিছু বলার আগেই
শীতল উঠে হন হন করে রান্নাঘরে চলে গেল। এই অসভ্য মানুষটার সাথে কথা বলবে না সে। ততক্ষণে সবাই বসেছে ড্রয়িং রুমের সোফায়। সিরাত শিমিন বাহারি সব নাস্তা চা এনে রাখছে সবার সামনে। তুলে নিয়েছে যে যার পছন্দের সব নাস্তা। হঠাৎ কারেন্ট চলে গেল এবং তখনই শুদ্ধর মুখ থেকে ব্যথাতুর শব্দ বেরিয়ে এলো। সবার কানে পৌঁছে গেল সেই শব্দ। সবাই বিচলিত। কি হয়েছে উতলা হয়ে জানতে চাইতে চাইতে জেনারেটর অন হয়ে গেল। ঝকঝকে আলোয় ভরে উঠল ড্রয়িং রুম। শুদ্ধ তখনও মুখ কুঁচকে চোখ বন্ধ করে শটান হয়ে বসে আছে। তার একটা হাত পিঠের পেছনে। সে তারা ছেলের হাত খেয়াল করে বললেন, আব্বা, কি হলো তোর? এমন করছিস কেন? না, কিছু না। সে তারা শুনল না। জোর করে শুদ্ধর টি শার্ট উঁচিয়ে দেখে আঁতকে উঠে বললেন, এ কি কাণ্ড, এটা কি করে হলো? ওনার কথা শুনে সবার দৃষ্টি শুদ্ধর পিঠের দিকে। কারো ধারালো 4 আঙুলের দাগ বসে গেছে। বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে। কেউ যেন খামচি দিয়ে মাংস ওঠানোর পায়তারা জুড়েছিল। শুদ্ধর অবস্থা দেখে সিরাত দৌড়ে গিয়ে অ্যান্টিসেপটিক এনে লাগিয়ে দিলেন। শিমিন হাই হাই করে উঠলেন। ভর সন্ধ্যায় খারাপ জিনের কারবার ভেবে সুরা পরে শুদ্ধর মাথায় ফুঁ দিলেন। সিরাত ঝাড়ু হাতে পুরো ড্রয়িং রুম খুঁজলেন। বিড়াল টিড়াল আছে নাকি দেখতে, কিন্তু কিছুই পেল না। হঠাৎ করে এমন কাণ্ড ঘটায় সকলেই হতবাক। চোখের পলকে কি যেন কি ঘটে গেল কিছুই বুঝলেন না কেউ। তবে শুদ্ধ আশেপাশে তাকিয়ে একজনকে না পেয়ে দীর্ঘশ্বাস চাপল। কাজ সেরে তখনই পালিয়েছে সে। পরপর শুদ্ধর ফোনে কল আসায় সে উঠে দাঁড়ালো, কিন্তু সে তারা উঠতে দিলেন না। কিছু খেয়ে ঔষধ খাইয়ে তবেই ছেলেকে ছাড়লেন। যে ক্ষত হয়েছে প্রচুর ব্যথা হবে। শুদ্ধ কথা না বাড়িয়ে ওষুধ খেয়ে বেরিয়ে গেল। কয়েক ধাপ এগিয়ে পেছনে ফিরে তাকালো শীতলের বেলকনি বরাবর। কেউ নেই, তবে সে নিশ্চিত শীতল ওখানেই লুকিয়ে আছে। দেরি হয়ে যাচ্ছে ভেবে পুনরায় যাওয়ার জন্য পা বাড়াতেই শীতলের কণ্ঠের গান কর্ণকুহরে পৌঁছালো। সে থমকে দাঁড়িয়ে গেল। শীতল তখনও চেঁচিয়ে গেয়ে যাচ্ছে, বন্ধু হাইটা যখন যায় পেছন ফেরা ফেরা যায়, দেখলে তারে মনের ভিতর দোতারা বাজায়, বন্ধুর মাথায় বাবরে চুল দেখতে লাগে বিউটিফুল, রঙে ঢঙ্গে রহিম সাইজা আমারে নাচায়। ওপর থেকে চেঁচিয়ে গান গাইছে শীতল, আর নিচে দাঁড়িয়ে গান শুনে হতবাক শুদ্ধ। তার বোধগম্য হলো না আসলে গান নাকি আস্ত খোঁচা। গানই যদি হয় খাপে খাপ মিলল কিভাবে? দেখলে তারে মনের ভিতর দোতারা বাজায়, এই লাইনের মানে কি? তাকে দেখে ওর মন দোতারা বাজে? তা ধীর গতিতে বাজে নাকি বুলেটের গতিতে? ভয়ঙ্কর ব্যাপার তো। পরখ করা দরকার। পরখের আগে অবশ্য চেলা কাঠ দরকার। বেশি শক্তপোক্ত না হলেও চলবে। ওই একবারে দিলে ভূত পালিয়ে যায় এমন হলেই হয়। তাছাড়া এইবার বাড়ি এসে বুঝলো আশেপাশে চেলা কাঠ দেখেনি। আগে ছাদে বাগানে চেলা কাঠ পড়ে থাকতো। চেলা কাঠগুলোর হাত পা গজিয়েছে বোধ হয়। হঠাৎ উড়ে উড়ে কোন গর্তে লুকিয়েছে তা জানা দরকার। এত দরকারি কাজগুলো সেরে ফেলবে যদিও।
ততক্ষণে শীতলের গান থেমে গেছে। থামার কারণ পরের লিরিক্স ভুলে গেছে সম্ভবত। শুদ্ধ নিশ্চিত তাকে বের হতে দেখেই শীতল গান গেয়েছে। আর না গান আর গান থেমেছে মানে সে উঁকি মেরে হলেও দেখবে দাঁড়িয়ে আছে কিনা। এই কথা ভাবা মাত্রই জানালার পর্দার আড়াল থেকে ইঁদুরের মতো মুখ বের করে উঁকি মারল শীতল। তাকে জানালা বরাবর তাকিয়ে থাকতে দেখে চট করে মাথা সরিয়ে নিল। সেকেন্ডের ব্যবধানে আবারও উঁকি মারল। তখন শুদ্ধ চেঁচিয়ে বলল, নেমে আয়, মারবো না। কথা কানে ঢুকলো না? আয় বলছি, ভাজা বাদাম কিনে দিব। আমাকে যেতে হলে খবর আছে কি তোর? 1 থেকে 10 গুনবো। এর মধ্যে না এলে আজ সারা রাত কান ধরে দাঁড় করিয়ে রাখবো। এই কথা শুনে শীতল পর্দার আড়ালে থেকে জবাব দিল, আমি কিছু করিনি শুদ্ধ ভাই। আমি কখন বললাম তুই কিছু করেছিস? আয় আয়, দ্রুত আয়, বের হতে হবে আমাকে। আমি এত বোকা না বাদামের লোভ দেখিয়ে চালা কাঠ দিয়ে মারার ধান্দা। কি ভাবছেন বুঝি না কিছু? ভালোই তো চালাক হয়েছিস। চালাক হওয়া খুবই ভালো। তবে কতটা চালাক হয়েছিস পরীক্ষা করে নেব সময় করে। এখন আয়, নয়তো চলে যাব কিন্তু। কোথায় যাবেন? পাত্রী দেখতে। আমি যাব না। না, আগে আমি দেখে আসি, পছন্দ হলে সবাইকে দেখে আসিস।